যাই হোক, শুরু করে গল্প কম, ঠিক আছে? তো অ্যাড ডান করে কোথা থেকে ফেসবুকে, সেটা বলেন একটু। মনে আছে কারো? ফেসবুকে অ্যাড ডান করে কোথা থেকে? চৈতি অ্যাড ম্যানেজার থেকে। মোহনা কোথা থেকে অ্যাড ডান করে শুনি একটু। হ্যাঁ, আপনার সবাই জানেন। কোথায়? অ্যাড ম্যানেজার থেকে। ফার্স্ট অ্যাড ম্যানেজার, অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ম্যানেজার। আচ্ছা, তারপরে ক্যাম্পেইন থেকে। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, আপনিও অ্যাড ম্যানেজার থেকে। অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন কোথায় লেখা আছে? আমি তো দেখতেছি না কোথাও। ক্যাম্পেইন তো এখানে একটা নাম দেওয়া আছে, এখন ওইখানে ক্লিক করলে কি ক্লিক হয়? এখানে ক্লিক করলে কি ক্লিক হয়? নিচে কোথায়? এই যে ক্যাম্পেইন। তো এখানে তো তিনটা সেকশন আছে, সেই তিনটা সেকশন। আচ্ছা, আর কোথা থেকে করা যায়? আচ্ছা, তো দুইটা জায়গা থেকে করা যায়, একটা আছে মেটা বিজনেস সুইট থেকে, আর একটা আছে অ্যাড ম্যানেজার থেকে। ক্যাম্পেইন আছে নাম, আর বুস্ট কি জিনিস? এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য করা হয়। শাওন, বুস্ট কি জিনিস? অ্যাড ডান করে একই জিনিস, বুস্ট কোথা থেকে করে? পেজ থেকে করা যায় ওইটা। মানে বুস্টে গেলে তো কোথাও একটা, কোন একটা প্ল্যাটফর্ম নিয়ে যায়, কোথায় নিয়ে যায় সেটা? মেটা বিজনেস সুইটে। হ্যাঁ, অ্যাড সেন্টার, যেটা আছে মেটা বিজনেস সুইটের আন্ডারে থাকে। আচ্ছা, তো একটু একটু মনে আছে তাই তো? আচ্ছা, মনে থাকা ভালো। তো আমরা এইখানে নতুন একটা মানে আগে ছিল এখানে চারটা করা যায়, তো এখন আছে লিমিট বাড়াইছে। তো আমি এখানে পাঁচটা করে রাখছি। তো মনে হয়, ঠিক আছে। আমাদের এইখানে আগে আছে ইয়ে করতে দিত না, মানে ওই যে বিজনেস পোর্টফোলিও আমরা ক্রিয়েট করতাম, এইখানে বাংলাদেশ থেকে চারটা দিত। তো আমি কয়েকদিন আগে ক্লাস নিতে যে চিন্তা করলাম যে একটু ট্রাই করে দেখি আপনাদেরটায়। তো সেইখানে একটা বাড়াইছে আর কি। যাই হোক, এটা হয়তো আরো বাড়তে পারে। তো আমি আর ট্রাই করতেছি না এই কারণে, আমার যে পাঁচটা আছে পাঁচটাই করি এখন। বেশি পাকনামো করতে গেলে যাচ্ছে এই পাঁচটাও সাসপেন্ড করে দিল, এই জন্য আমি আর হাত দিচ্ছি না। তো আমার পাঁচটাই না, পাঁচটাতে মনে হচ্ছে প্রায় 5,000 করতে পারতেছি। তো এত প্যারা নেওয়ার কি দরকার আছে? 5,000 একটা আমি রান করতেছি না এখন। যাই হোক, তো এর আন্ডারে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট করা ছিল, আপনাদের ক্লাস হয়তো করছি, মনে নেই। তো এইখানে একেবারে ফ্রেশ ভাবেই আছে, টোটাল রেজাল্ট হিডেন থাকুক। তো এইখান থেকে এসে আমরা কি করব, আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, তাই না? তো এবার বলেন আমাদের ক্যাম্পেইনের অবজেক্ট থাকে কয়টা? সিরিয়ালি কেউ নাম বলতে পারবেন? আচ্ছা, এমনি বলেন, বলেন। ফার্সি, অ্যাড ক্যাম্পেইনের অবজেক্টের নাম বলেন। আপনারা জিজ্ঞেস করছি, তা আপনি বলেন, ওর কথা শুনে বলতেছেন কেন? তাই বলেন, আবার প্রথম থেকে বলেন, আবার প্রথম থেকে বলেন। মোহনা, এইখান থেকে মাইর খাবা। মোহনা বলেন এবার আপনি। এবার মাথাটা উঁচু করেন, এখন নিচু কেন? বলেন আপনি তাড়াতাড়ি। অনেকগুলো পার্ট আছে, এখন এই পার্টগুলো আপনারা জানেন কিনা সেইটা দেখার বিষয়। তো দেখেন, এটা আবার কি চাই। তো আমি এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করি, ঠিক আছে? তো এঙ্গেজমেন্টে যখন আমি আসতেছি, এঙ্গেজমেন্টে আসার পরে আমার এখানে হচ্ছে ম্যানুয়াল সেটআপ দিতে হবে, অ্যাজ ইউজুয়াল আগে যা করছি সেইটাই। এইখান থেকে আমাদের প্রথম পেজে কি করি, আমরা একটা নাম দিয়ে দিই। তো এইটা হচ্ছে আমি অ্যাডস ফর
ফলোয়ার্স দিয়ে দিলাম, ঠিক আছে। বাইং টাইপ আমাদের অ্যাকশন থাকবে বাই ডিফল্ট, ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা এঙ্গেজমেন্ট একটু আগে দিয়ে আসছি। আপনি যদি চান এইখান থেকে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারেন, যে এডিট অপশন আছে এখান থেকে আবার চেঞ্জ করা যায়। আর এইখানে হাইড অপশনের মধ্যে আছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আপনি লিমিট দিবেন কি না। যদি আপনি লিমিট করতে চান এখান থেকে করতে পারেন। লিমিটটা হচ্ছে কি, যে আমি চাচ্ছি যে আমি এই $50 বা $100 বেশি আমি ব্যয় করব না। তো আপনার বাজেট মনে করেন যে সর্বসাকুল্যে $50, তো এরা বলতেছে কি দেখেন, দ্য ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মাস্ট বি অ্যাট লিস্ট $100 ফর দিস কারেন্সি। আমার ইউএসডিটি দেওয়া আছে, ইউএসডিটি দিলে আমার হচ্ছে $100 দিতে হবে। এখন আমার বাজেট $100 না থাকে আমি এটা দিব না, অনেকেরই আছে বাংলাদেশে $100 বাজেট দেয় না, তো এইটা আমি অফ করে দিচ্ছি আপাতত। এরপরে আমাদের বাজেট ছিল দুইটা, একটা আছে ক্যাম্পেইন বাজেট, একটা আছে অ্যাডসেট বাজেট। এই দুইটা জিনিস আমাকে কে বলতে পারবেন, কার মনে আছে ক্যাম্পেইন বাজেট কি আর অ্যাডসেট বাজেট কি? হুম, আচ্ছা কেন এটা ভেরিয়েশন করা হয়েছে বলতে পারবেন একটু? এক্স্যাক্টলি, মানে এখানে বাজেট স্পেন্ডিং এরও একটা বিষয় থাকে, যেটাকে আমরা হচ্ছে সিআরও বলে থাকি, কনভার্সন রেট অপটিমাইজেশন। আপনার সেলসের জন্য পার সেলে কত ডলার আপনি ব্যয় করবেন, আপনার মেসেজের জন্য হলে কত টাকা ব্যয় করবেন, এটা একটা লিমিট থাকে। মানে এই লিমিটের মধ্যে থাকলে মোটামুটি আমরা বলি ভালো, এর বেশি গেলে আমরা হয়তো বলি যে না আমার এক্সপেক্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার এক্সপেন্ডটা কমাইতে হয়। আচ্ছা, তো আমি যখন ক্যাম্পেইন বাজেট দিচ্ছি, বাজেট যদি আমরা ধরেন স্যার মানে অ্যাডসেট বাজেটে কি ধরনের স্যার মানে ভেরিয়েশন থাকতে পারে সেটা একটু বলুন। অ্যাডসেট বাজেটের ভেরিয়েশনটা হচ্ছে এইখানে দেখেন একটু খেয়াল করে, ক্যাম্পেইন বাজেট যখন দিচ্ছি তখন আপনার ডেইলি বাজেট একটা চলে আসছে, আপনি যখন অ্যাডসেট বাজেট তখন কি এটা আসছে? দেখেন নাই হয়ে গেছে, কেন নেই? কারণ এইটা আপনাকে করে নিতে বলতেছে, মানে ম্যানুয়ালি করে আপনি করে নেবেন, ঠিক আছে। তখন স্যার মানে বাজেট তখন কি তখন আপনার যে বাজেট আছে সেটা দিবেন, কিন্তু এই বাজেটটা অপটিমাইজ করার ক্ষেত্রেও আমাদের একটু সময় দিতে হয়, কারণ আপনি এইখানে কোনো ক্যাম্পেইন আগে রান করেননি, আপনার আইডিয়া নেই যে আমার প্রতিটা ক্লিকে বা প্রতিটা ফলোয়ারের জন্য কত টাকা ব্যয় হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হয়তো 3 দিন একটা ক্যাম্পেইন রান করি, 3 দিন ক্যাম্পেইন রান করার পর আমরা অ্যানালিসিস করি যে আমি যে $2 করে প্রতিদিন বাজেট দিলাম তাহলে আমার কত করে কাটতেছে। এবার আমি কি করবো, $2 থেকে $3 করি, দেখি আমার $2 যদি আমি 100 ফলোয়ার পাই তাহলে $3 আমার পাওয়া উচিত কত, হয়তো 125 বা 50 এরকম পাওয়া উচিত, কিন্তু সেটা আমি পাচ্ছি কিনা। যদি না পাই তখন এটা বাড়াইতে হয় কমাইতে হয়, এবং আপনি চাইলে আপনার সিপিসি কত আসতেছে সেটাও তো দেখতে পারেন। তো সিপিসি দেখার পরে আপনি চাইলে সিপিসি যেটা থাকে ওইটা থেকে একটু কম করে আপনি সিপিসি ফিক্সড করে দিতে পারেন, কিন্তু এইটা আপনাকে প্রথম ক্যাম্পেইনে কখনোই করতে দিবে না। সিপিসি কখনোই প্রথম বা ফার্স্ট ক্যাম্পেইনেই করতে দেয় না, মানে সিপিসিটা ফিক্স করতে দেয় না, আপনার মিনিমাম 30টা সেল থাকতে হবে তারপরে করতে পারবে। স্যার প্রথমেই তাহলে আমরা স্যার অ্যাডসেট বাজেট না, প্রথমে ক্যাম্পেইন বাজেট নিয়ে নেন, ওদের মতন ওরা করুক। আচ্ছা ডেইলি বাজেট আপনার কত আছে সেটা দিয়ে দিলেন। ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এই যে সিআরও, এইখান থেকে আমরা করি ভলিউম, এটা হচ্ছে হাইয়েস্ট ভলিউমটা আমরা দিয়ে রাখি। কস্ট পার রেজাল্ট গোল, প্রতিটা রেজাল্টের ক্ষেত্রে আমার কত ব্যয় হবে, দেখেন এইখানে আছে শিডিউল বাজেট ইনকেস ডিক্রিজ আছে, এইখানে হাইড অপশন কিসে, এইখানে এটার বিপরীতে আমাকে আলাদা অপশন দিবে দ্বিতীয় পেজে। এইখান থেকে আছে ইওর বিড স্ট্র্যাটেজি, বিড ক্যাপ, এখানে বিড ক্যাপ কত দিব, যদিও বিড ক্যাপ আমাদের দিবে না, কারণ বিড ক্যাপের অপশন পর্যন্ত আমরা এখনো যাইনি, মানে হচ্ছে আমার এই ক্যাম্পেইনটা কেবল বিগিনার, আমার তো আগে কোনো ক্যাম্পেইন নেই, এই জন্য আমরা এটা পারবো না, ঠিক আছে। তো নর্মালি আমরা হচ্ছে হাইয়েস্ট বিডটা করে রাখি। বাজেট শিডিউলিং এর ক্ষেত্রে আমার বাজেটটা বাড়াবো কি কমাবো, ওই যে বললাম না যে আপনার আজকে হয়তো বাজেট দিচ্ছেন $2, কালকে $3 দিয়ে দেখেন, পরের দিন $4 দিয়ে দেখেন, মানে কোন বাজেটে গেলে আপনার রেজাল্টটা ভালো পাচ্ছেন। এই মোহনা, কথা বলেন না, কোন বাজেটে গেলে আপনার রেজাল্টটা ভালো পাচ্ছেন, আপনার সিপিসিটা কমতেছে, আরও এসটা ভালো পাচ্ছেন। আরওএসটা যত বাড়বে আপনার জন্য ভালো। আরওএস এর ফুল ফর্ম জানেন? ROAS, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ROAS, এএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটা আমরা গুগলেও দেখছি, গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা দেখছি যে আমি হচ্ছে যেই ডলার ব্যয় করতেছি তার থেকে আমি কতটা রিটার্ন পাচ্ছি, মানে কত পার্সেন্ট রিটার্ন আসে। গুগলের ক্ষেত্রে আমরা 200-300% নর্মালি বেশি দিয়ে থাকি, ঠিক আছে। তো
তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা কমাই দিতে পারি, আবার বাড়াও দিতে পারি। তো যদি আপনি এখানে দেখেন ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট, মানে আপনি $5 4 মানে $6 এইভাবে করে বাড়াবেন, মানে হচ্ছে আমার আজকে $2 আছে, কালকে হচ্ছে আমি $1 করে বাড়াবো, তার মানে $3 হবে, তারপর দিন $4, তারপর দিন $5, এভাবে বাড়তে থাকবে। অথবা আপনি পার্সেন্টেজ দিতে পারেন যে 25% করে প্রতিদিন বাড়তে থাকবে, এখন যেটা আপনার হয়। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিলাম। এবি টেস্টটা আমাদের দেশে করার দরকার না, আপনাদেরও করার দরকার নেই। এবি টেস্টের বিপরীতে এখন অনেক ভালো ভালো মানে রেজাল্ট চলে আসছে, মানে রেজাল্ট চেক করার জন্য অনেক বিষয় চলে আসছে। তো সেইগুলোই আমরা করে থাকি, বিশেষ করে ভ্যালু রুলসটা আমরা এর মধ্যে দেখতে পারি। অ্যাড স্পেশাল ক্যাটাগরি, এটা আগেও বলছি যে আমাদের এখানে 4টা স্পেশাল ক্যাটাগরি থাকে। যদি আপনি এই ধরনের কোনো অ্যাড দিয়ে থাকেন, আপনাকে অবশ্যই এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে, তা নাহলে আপনার এখানে অ্যাড দিলে অ্যাডটা অ্যাপ্রুভ হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হলেও রেজাল্ট ভালো পাবেন না, বা যে কোনো সময় সাসপেন্ড হতে পারে। ওকে, নেক্সট পেজে চলে আসি আমরা। আচ্ছা, এইখানেও ঠিক একইভাবে আপনি একটা নাম দিয়ে রাখেন। ওকে, এইখানে এবার আমাদের মানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে আপনারা অনেকে মিস করেন। আপনারা হয়তো মনে করেন যে আমার হচ্ছে এঙ্গেজমেন্ট দিলে আমার সব কাজ হয়ে যাবে, এঙ্গেজমেন্ট দিলে আমার ইয়ে আসবে, মেসেজ আসবে, এঙ্গেজমেন্ট দিলে কল আসবে, এঙ্গেজমেন্ট দিলে লাইক ফলো বাড়ে। অ্যাকচুয়ালি সেটা না। আপনার এইখান থেকে যে কনভার্সন লোকেশন, এই জায়গাগুলো থেকে যাচ্ছে আপনার কাজ করতে হবে। এই জায়গাগুলো যদি আপনি অপটিমাইজ করতে না পারেন, দিন শেষে আপনার রেজাল্ট 0 to 0, ওভার 0 হয়ে যাবে। কারণ আপনি যদি এই জায়গাগুলো ঠিকঠাক মতন দিতে না পারেন, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এই জিনিসগুলো যদি অপটিমাইজ করতে না পারেন, তখন হচ্ছে আপনার আউটপুটটা 0 ছাড়া কিছুই আসবে না। অনেকেই বলে যে আমি এত টাকা ব্যয় করছি, আমার রেজাল্ট আসে না। কেন আসে না? এই জায়গাগুলোই তারা ঠিক মতন অপটিমাইজ করে না। কনভার্সনটা হবে কোন মাধ্যমে? তার মানে আপনি চাচ্ছেন কি আপনার পেজের লাইক বা ফলো বাড়বে, তাহলে আমি দিছি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে এখন আমার পেজের লাইক ফলো কোথায় বাড়তেছে? এখানে দেখেন আমাদের কি কি আছে। মেসেজ ডেস্টিনেশন, যদি আমি মেসেজ চাই তাহলে আমি বলবো যে মেসেজ ডেস্টিনেশনে যাও। আচ্ছা, যদি আমি আমার অ্যাড যেই পোস্টটা আমি দিব, অনেক সময় হয় না যে আমি একটা পোস্ট করছি, এই পোস্টটাকে আমার এঙ্গেজমেন্ট এনে দিতে হবে, তার মানে ওই পোস্টের লাইক কমেন্ট শেয়ার বাড়াতে হবে, তখন হচ্ছে অন ইউর অ্যাড। যখন আমি চাইবো যে না আমাকে কল করবে মানুষ, তখন কল দিতে হবে। এই কলের আবার দুইটা ধরন আছে, একটা সেলসের জন্য, একটা এঙ্গেজমেন্টের জন্য। তো এঙ্গেজমেন্ট যদি চান কল দিয়ে খুবই পুয়ার রেজাল্ট পাবেন, যদি সেল দিয়ে চান ভালো রেজাল্ট পাবেন। অনেকেই আছে সেলস ক্যাম্পেইন করবে, এসে এঙ্গেজমেন্টে দেয়, যখন শুনে যে না এঙ্গেজমেন্টের মধ্যে কল আছে তো এইটা দিয়ে দেয়, কিন্তু দিন শেষে তো এটা সেল আসে না, কিন্তু এঙ্গেজমেন্টের জন্য আসে। এরপর আছে অ্যাপ প্রমোশন, দেখেন এটা আমাদের হাইড। এরপর ইনস্টাগ্রাম আর ফেসবুক, এইখানে দেখেন গেট পিপুল টু এঙ্গেজ উইথ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ অর বোথ। আমাদের এখন এইটা দিতে হবে, আমি চাচ্ছি আমার পেজে। ওকে, পেজে যখন আমি আসতেছি, এখন দেখেন পারফরমেন্স গোল, তো আমার এই যে পেজে যখন আসবে এর গোলটা কি হবে? আমরা একটা গোল সেট করে আসছি এঙ্গেজমেন্ট, আর একটা গোল আমাদের এখানে সেট করতে হবে, সেটা কি? যে আমার এখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ ভিজিট, আমার পেজ ভিজিট করবে, আর একটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, তো লাইক যখন করবে ফলো অটোমেটিক্যালি বাড়বে। তো এইটা যদি আমরা না দিই, দিন শেষে আপনি হাতড়ায় বেড়াবেন, কিছুই কাজ হবে না। ঠিক আছে, তো এই পর্যন্ত গেল। এরপরে আসে আমাদের পেজ, কোন পেজের জন্য আপনি করবেন। সে মনে করেন আমি এই পেজের জন্যই করতেছি, কস্ট পার রেজাল্ট গোল। দেখেন আমার প্রতিটা ফলো বা লাইকের জন্য আমার কত টাকা করে ব্যয় হবে বলা আছে এখানে, কিন্তু আমি এখানে দিতে পারছি না। কেন দিতে পারছি? দেখেন উপরে, টু ইউজ এ কস্ট পার রেজাল্ট গোল, চেঞ্জ ইউর ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি কস্ট পার রেজাল্ট গোল। তো এইখানে আমাদের বিড স্ট্র্যাটেজি ছিল আমাদের, দেখেন এইখানে আসেন। আচ্ছা, এইটা তো আমাদের দরকার নেই। এই যে দেখেন কস্ট পার রেজাল্ট গোল আছে না, তো আমি এখানে যখন দিচ্ছি, এবার এই পেজে চলে আসেন, কস্ট পার রেজাল্ট গোল দেখেন আসছে। এবার এখন কি আমি এটা ফিক্স করে দিতে পারবো যে আমার প্রতিটা গোলে কত? কিন্তু আমার এই যে গোলে কত করে কাটে আমি যাই না। দেখেন এখানে বলছে 1 সেন্ট থেকে $1000 পর্যন্ত, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাটে কত আমি যাই না। বাই ডিফল্টে দেওয়া থাকে আছে অ্যারাউন্ড $5, কিন্তু আমি কি জানি যে আমার প্রতিটা লাইক বা ফলোর জন্য কত করে কাটতেছে? তো এইটা কখন বুঝবেন? যখন আপনি কোনো একটা অ্যাড চালাবেন 2 দিন বা 3 দিন, তারপর এটা বুঝতে পারবেন, তার আগে এটা বুঝতে পারবেন না। তো এই জন্য আমরা প্রথমে এইটা দিই না। ঠিক আছে, আচ্ছা। এবার যদি আমরা এখানে বিড স্ট্র্যাটেজি একটু দিয়ে রাখি, বিড ক্যাপ এটা দিয়ে রাখলাম, তো দেখেন আমরা এখানে চলে আসি। এইখানে আসার পরে এখানে দেখেন বিড ক্যাপ, এই বিডটা কি জানেন? বিআইডি, এই বিডটা কি? এখানে একটু দেখেন ম্যাক্সিমাম বিট ইন ইচ অ্যাকশন,
এখানে বলছে কি মেটা উইল এম টু গেট দ্য মোস্ট পেজ লাইক উইথআউট বিডিং মোর দেন $5 ইফ এনি অ্যাকশন ইউজিং দ্য বিট ক্যাপ বিট স্ট্র্যাটেজি। তো আপনি যে $5 দিচ্ছেন না বিট ক্যাপ, এই $5 মধ্যে সে যতটা সম্ভব আপনাকে বেশি রেজাল্ট শো করবে, কিন্তু প্রথম চান্সে এটা মেটা সবসময়ের জন্য ভুল করবেই। মানে ভুল করে বলতে মেটা ইচ্ছা করে দেখায় না, এটা মেটার রুলস। তো এই জন্যই আমরা নর্মালি এখান থেকে চেঞ্জ করে দিই, মানে এটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম রেখে দিই। বোঝা গেছে? তো যখন আমার কাছে রেজাল্ট থাকবে তখন আমি এখান থেকে করতে পারি কি যে কস্ট পার রেজাল্ট গোল, এইটা দেওয়া সবচেয়ে ভালো। কিন্তু এটার জন্য আমাকে আগে রেজাল্ট চেক করে নিতে হবে যে আমার প্রতিটা এঙ্গেজমেন্টের জন্য বা আমার প্রতিটা লাইকের জন্য কত করে কাটতেছে। এখন আপনি দেখলেন যে আপনার প্রতিটা পেজ লাইকে কাটতেছে হচ্ছে 50 সেন্ট করে, তো আপনি সেইখানে 30 সেন্ট বা 40 সেন্ট দিয়ে দেখেন যে প্রথমে আপনি হয়তো 40 সেন্ট দিলেন, তো দেখলেন কি 40 সেন্টে আমার তুলনামূলক কম আসতেছে রেজাল্ট, আপনি 45 সেন্ট দেন, তো দেখেন যে সেইখানে ভালো আসে কিনা। যদি না আসে 50, আচ্ছা 50-এ আমার আসতেছে 5টা, মানে $100 বা $10 দিয়ে বাজেট দিই বা $5 বাজেট দিলাম, 50 করে কাটতেছে, আমার মোটামুটি যে করে আসছে। আমি যদি এখানে বাজেটটা বাড়াই দিই আর বিট স্ট্র্যাটেজি গেট রেজাল্ট গোলে যদি আমি 50 জায়গায় 55 সেন্ট বা 60 সেন্ট করি, আমার রেজাল্ট কি বাড়তেছে না কমতেছে? এই যে বাড়ায় কমায় জিনিসগুলো দেখা না, এইগুলোকে বলা হচ্ছে সিআরও, কনভার্সন রেট অপটিমাইজেশন। এইটা নিয়ে অনেক পড়াশোনা করতে হয়, কিন্তু আমাদের দেশের লোকজন এইটা নিয়ে অপশনই দেয় না। মানে তার সেল আসেনি কেন, এত টাকা কাটতেছে কেন, এইগুলো অ্যানালিসিস করার মতো সময় দেয় না তারা। যে আজকে আমি অ্যাড রান করছি, কালকে থেকে আমার অ্যাড রান হবে, সেল আসবে, ইনস্ট্যান্ট সেল হলে তো আরো ভালো। ঠিক আছে, যে আমি এখন অ্যাড রান করছি, ইনস্ট্যান্ট সেল হয়েছে, খুব ভালো। কিন্তু যখনই একদিন দেরি হচ্ছে বা এখনো মেসেজ আসতেছে না কেন, কল আসতেছে না, আপনি কি করছেন, চালাইছেন কিনা, এখনো কল পাচ্ছি না, কি প্রবলেম হলো, এরকম উল্টা পাল্টা হাজারো প্রশ্ন। তারপরে আসেন এত টাকা ব্যয় হয়েছে, এত টাকা কেন ব্যয় হলো, ওই মানুষ তো এত কমে করতেছে, আমার এত কেন বাড়তেছে, এই জিনিসগুলো কখনো অ্যানালাইসিস করতে দেয় না। যখনই আপনি অ্যানালাইসিস করবেন তখন আপনার স্বাভাবিক একটু কম বেশি হয়ে যাবে না। সে মনে করেন যে আপনি আজকে অ্যাড রান করছেন, আপনার আছে $5 বাজেট, তো আপনার সিপিসি আছে 50 সেন্ট করে। এখন আপনি কি করলেন, আপনি আছে 30 সেন্ট করে দিলেন বা 40 সেন্ট করে দিলেন। যখনই 40 সেন্ট করবেন হয়তোবা এটা ফল করতেই পারে রেজাল্টে, তো তখন আবার বলবে যে আমার তো কালকে এতগুলো মেসেজ আসলো, আজকে আসেনি কেন। তো আপনি যেটা অ্যানালিসিস করতেছেন, এই অ্যানালিসিস করার টাইমই দিবেন আপনাকে। বিশেষ করে লোকাল ক্লায়েন্টগুলো কখনো এটা দেয় না। ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলো মানে গুরুত্ব হলো এটা মানুষ দেখে না। যাই হোক, আমরা এটা হাই ভলিউম দিয়ে রাখলাম। নেক্সট পেজে আমরা কাজ করি। আচ্ছা, ক্রিয়েট রুল সেট। এই ক্রিয়েট রুল সেটও আপনি চাইলে একবারে করতে পারবেন না, আপনাকে এইটার জন্য আগে রুলস কি হয়েছে সেটা দেখতে হবে। আমাদের এখানে রুলস পড়াইছি না আপনাদের, সেট রুলস, মানে এইটা ক্রিয়েট রুল সেট, এটা দেখাইছি সেলসের ক্ষেত্রে, দেখাইছি মেবি, দেখাইছি কি মনে পড়ে? আচ্ছা আচ্ছা, এইখানে আমাদের এই ক্রিয়েট রুল সেটটা করতে হয়। এইটা কয়েকটা বিষয়ের পরে ডিপেন্ড করে, এজ, জেন্ডার, ডিভাইস, প্ল্যাটফর্ম, মোবাইল ক্যাটাগরি, এই জিনিসগুলোরই ম্যাক্সিমাম জিনিস আমাদের থাকে আবার এবি টেস্টিং এর মধ্যে। একটু আগে বললাম না, এবি টেস্টিং দেখার জন্য এখন অনেক অপশন চলে আসছে। তো এই জিনিসটা কি, সেটা হচ্ছে আপনি যখন সেলস ক্যাম্পেনের জন্য করতেছেন বা পেজ লাইকের জন্য করতেছেন, তো হয়তো বা কোনো একটা লোকেশন থেকে আপনার অনেক ভালো রেজাল্ট আসতে পারে, আবার কোনো একটা লোকেশন থেকে খারাপ আসতে পারে। তো যেই লোকেশন থেকে আপনার ভালো আসতেছে, আপনারা নর্মালি কি করতেছেন, ওই লোকেশনটাকে আপনি টার্গেট করেছেন, আমার এই লোকেশন থেকে আরো আসুক। তো আমার যে লোকেশন থেকে ভালো আসতেছে ওই লোকেশনে আমি বাজেটটা বাড়ায় দিলাম, আর যেই লোকেশন থেকে কম আসছে সেই লোকেশনটাকে আমি কমায় দিলাম বাজেটটা। তার মানে আমার $100 বাজেট থাকবে। তো আমি 2-3 দিন দেখার পরে আমি চেষ্টা করব যে আমার যেই লোকেশন থেকে ভালো আসতেছে আমি ওই লোকেশনে মনে করেন যে 50 আমি 2টা ভাগ করলাম, তো 50-50, যে লোকেশনে আমার ভালো আসতেছে ওইটা তো আগে 50 ছিল, ওইটাকে আমি আর একটু বাড়ায় দিলাম, যে 60 বা 70 করে দিলাম, আর যেটা কম আসে ওইটাকে আমি কমায় দিলাম। যেটা কম আসে সেখানে বাড়াইতে আমার কোনো লাভ নেই, তাই না? এটা একটা হতে পারে। এটা এমনভাবে, এটা নর্মালি সেলসের জন্য করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এটা হতে পারে জেন্ডারের ক্ষেত্রে, কোন জেন্ডার বেশি আসতেছে, যদি আপনার অ্যাকুরেট ওই জেন্ডারই হয়ে থাকে তাহলে ওইটা বাড়ায় দেন আর বাকিটা কমায় দেন। মনে করেন যে আপনার 25 থেকে 34-এর মধ্যে ভালো রেজাল্ট আসতেছে, বাকিগুলো কম, ঠিক আছে। সেলসে এগুলো দেখাইছি নর্মালি, হ্যাঁ, এঙ্গেজমেন্ট এটা দরকার হবে না। দেখেন সেলসে আমি জেন্ডার দেখাচ্ছি, আমার মেন দরকার, ঠিক আছে। তো ইনক্রিজ ভাই আমি মেনে 50% বাড়াই দিলাম, তাই না? তো এইটা আমি একটা করার পরে আমি কি করব, একইভাবে ও মেনে যাব, এটাকে কমাই দিব। অথবা আপনি যদি এটা শুধুমাত্র এইভাবে করে রাখেন, অটোমেটিক্যালি ও মেনেটটা কমে যাবে। কিন্তু বোঝা গেছে? যদি আপনি নাও করেন যে আমি এটা 50 বাড়াইছি তাহলে এটা 50 কমাইতে হবে, তো যদি নাও করেন অটোমেটিক্যালি এটা কমে যাবে। তো এইভাবে আমরা হচ্ছে ভ্যালু রুলসটা করে রাখি। এটা জেন্ডারের জন্য আছে ডিভাইস, প্ল্যাটফর্ম, কোন ডিভাইস থেকে আপনার বেশি আসতেছে, মোবাইল আছে, ডেস্কটপ আছে,
কোনটাতে আপনার রিটার্গেটিং হচ্ছে বেশি, কোনটা থেকে মানুষ ভিজিট করতেছে বেশি, আপনি সেইটাকে বাড়ায় দেন, বাকিটা কমায় দেন। আচ্ছা, এরপরে কি আছে, মোবাইল অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর আইওএস। দেখেন কোনটা আপনার দরকার, এইখানে একটু আপডেট করছে, আগে এই অপশনটা ছিল না, নিচে দিয়ে দিছিল। এসি রিমোট ওই যে আপনার সামনেই। লোকেশন ওয়াইজ আপনার কোন লোকেশনে বেশি আসতেছে, টাউন আর সিটি, আপনি কান্ট্রি, রিজন আর কান্ট্রি, আমাদের তো রিজন নেই, তাহলে আমরা সিটি দিতে পারি। সিটি দিয়ে আমরা কোন সিটিতে আমার বেশি আসতেছে, কোন সিটি থেকে মানুষ অর্ডার করতেছে বেশি, তো সেই সিটিটাকে আমি হচ্ছে ইনক্রিজ করে দিলাম বিটটাকে। ঠিক আছে, এইভাবে করতে, এটা মূলত সেলসের জন্য করা হয়। আমি আবারও বলি, এই কাজটা শুধুমাত্র সেলসের জন্য করা হয়, এঙ্গেজমেন্ট বা আদারের জন্য করার দরকার নেই। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে হোয়েন ইউ আর চার্জ, এইটা আমাকে এখন করতে দিবে না, এটা বাই ডিফল্ট ইমপ্রেশন আছে, পেজ লাইক আসবে না, কারণ আমরা কিন্তু দিচ্ছি পেজ লাইকের জন্য, কিন্তু এখানে পেজ লাইক আসবে না কেন? আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট ওন বি বিজনেস নিউ টু মেটা প্রোডাক্ট ক্যান চয়েস দিস অপশন টু পে ফর অ্যাডস আফটার সেভারাল উইক অফ ফলোয়িং ইউর পলিসিস। মানে আপনি কয়েকটা সপ্তাহ এখানে অ্যাড চালাবেন, চালানোর পরে তারপরে আপনার এটা চেঞ্জ করে দেবে মেটা নিজে থেকেই, মানে ইনস্ট্যান্ট এটা আমাকে দিবে না। ঠিক আছে, আচ্ছা, বিট বাজেট অ্যান্ড শিডিউলিং, বাজেট আপনার কত আছে সেটা দেখতেছেন, অ্যাড স্পেন্ড লিমিট কতটা আপনি ব্যয় করবেন, এটা আমাদের উপরে ছিল, প্রথম পেজে ছিল, এইখানেও আপনি চাইলে দিতে পারেন। এইখানে ইউজ পার্সেন্টেজ ভ্যালু আর এটা হচ্ছে ইউজ ভ্যালু, এটা আছে ইউজ পার্সেন্টেজ ভ্যালু, এটা আছে ইউজ শুধু ভ্যালু। তো দেখেন অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, এখানে অ্যাভারেজ ডেইলি মিনিমাম কত, ম্যাক্সিমাম কত। আপনার বাজেট আছে $5 করে, আপনি চাচ্ছেন কি আমার প্রতিদিন মিনিমাম $5 বা বিট হোক বা আমার টাকা কাটুক সমস্যা নাই, আমার মিনিমাম $3 কাটুক, ম্যাক্সিমাম আমার $5 কাটুক, মানে $3 নিচে যেন সে ব্যয় করে না। তো যখনই আপনার এখানে মিনিমাম থাকবে না তখন জিরো হতে পারে, তো $3 দিলে একটু ফোর্স করা হচ্ছে, সেটা কি যে আপনার একটা রান হবে, কেউ না কেউ দেখবে, তখনই তো টাকাটা কাটবে, তো এইটা একটু ফোর্স করা হয়, আর কোনো কিছু না। এইটাও কাজ করে কারা, যারা বড় বড় বাজেট নিয়ে কাজ করে তাদের জন্য এটা, যাদের ডেইলি বাজেট বা অ্যাডের বাজেটটা অনেক বেশি হয় তাদের জন্য এটা বেশি কাজ করে। কেন কাজ করে, তাদের মনে করেন যে $100-200 বাজেট থাকে, তো মিনিমাম আমার $50 ব্যয় করতেই হবে, সে আমার $50 ব্যয় করবে, আর ম্যাক্সিমাম যে বাজেট আছে ওই বাজেটের উপরে সে যাবে না। নিউলি এটা কাজ করবে না, নিউলি দরকারও নেই, নিউলি এমনিই দেখায় দিবে। শিডিউল কবে শুরু করবেন কবে শেষ করবেন এই বিষয়টাই থাকে, এখানে টাইমটা জাস্ট আমি হচ্ছে 7 করে রাখি। এন্ড ডেট যদি প্রয়োজন আপনি দিলেন, দিয়ে রাখা ভালো, না দিলেও কোনো প্রবলেম নেই। বাজেট শিডিউল, এই বাজেট শিডিউল অ্যাড এন্টার ক্যাম্পেইন সেট আপ, এইখানে যদি আপনি যান ডেইলিতে আপনি এই শিডিউলটা দরকার হবে না। আপনি যদি এখানে, আচ্ছা এটা আমি ডেইলি দিছিলাম, এখানে আমাদের যে বাজেট শিডিউলিংটা এইটা আমাদের ডেইলিতে হবে না, কেন হবে না মনে আছে? কারণ কি, আপনি যদি প্রতিদিন করেন, ওই যে অ্যাড শিডিউলিং আমার কখন চলবে কখন বন্ধ হবে, এটা কি ডেইলিতে করা যাবে? আপনার 24 ঘন্টা একটা অ্যাড রান করতেছেন, তো 24 ঘন্টায় কি আপনি চাইলে 4-5 বার বন্ধ করবেন ওপেন করবেন, এটা কি পসিবল? এটা তখনই পসিবল যখন হচ্ছে আপনি লাইফ টাইম বাজেট দিবেন, তো আমাদের এইখান থেকে আমাদের লাইফ টাইম দিয়ে আসতে হবে। ঠিক আছে, আর এইখানে এসে আমাদের বাজেট অপশনটা কোথায় গেল, বাজেট, তো এখানে অ্যাডস মিনিমাম ম্যাক্সিমাম এটা আমরা যদি আমরা নাও দিই, এখানে আমাদের অপশনটা হাইড হয়ে গেল কেন, আরে কি করছে বাজেট, আপনার লাইফ টাইম বাজেটটা হচ্ছে হয়তো 5 দিনের জন্য বা 7 দিনের জন্য করছেন, ওইটাই দিয়ে রাখাটা ভালো। লাইফ টাইম দিলে হয় কি, কোনোদিন সে বেশি কাটবে কোনোদিন কম কাটবে, সে একটা ব্যালেন্স করে কাটে। আর যদি আপনি ডেইলি দেন, তাহলে ডেইলি হয়তো $5 দিচ্ছেন, তাহলে 5 দিনের জন্য $25, তো ওইটা আপনি 5 দিনের জায়গায় 7 দিনও করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল, এইখানে আরেকটা অপশন থাকবে, সেটা কই গেল, ওইটা আবার সরাটার নিচে কিনা কে জানে। শিডিউল, যে এখানে শিডিউল করতে দিলে আমাদের আর একটা শিডিউলের অপশন থাকে, সেইটা গেল কই? তো যে আমাদের কোন দিন কখন কখন চলবে, বাহ, আবার কি কোনো চেঞ্জ আনতেছে কিনা কে জানে, যাই হোক। আচ্ছা, এরপর আমাদের কি আছে, অডিয়েন্স কন্ট্রোল। তো অডিয়েন্স নিয়ে আপনাদের কাস্টম অডিয়েন্স দেখাইছি, লুকে লাইক অডিয়েন্স দেখাইছি, এইগুলো আপনাদের অলরেডি দেখানো হয়ে গেছে, এইগুলো নিয়ে আর কোনো কথা বলবো না, জাস্ট আমি এইখান থেকে সিটিটাকে শুধু চেঞ্জ করে দিব, ঢাকা ডিভিশন ঢাকা,
এইখান থেকে আমরা হচ্ছে কারেন্ট সিটি অনলি। তো এইটা যখন কারেন্ট সিটি দিছে, ঢাকা ডিভিশন ঢাকা 0 হয়ে গেছে, কারেন্ট সিটি আছে শুধুমাত্র ঢাকায় চলে আসবে, ঠিক আছে। তো এটা শুধুমাত্র ঢাকায় দেখাবে, কারণ আমার এখানে দেওয়া আছে কি কারেন্ট সিটি অনলি, যেই সিটিতে আছে সেই সিটি, মানে ঢাকা এরিয়াটা যত বড় তার মধ্যে দেখাবে। এখন আপনি যদি চান যে না আমার আছে কারেন্ট সিটি উইথ রেডিয়াস, তাহলে আপনার রেডিয়াস একটা সার্কেল করে দিবে। আচ্ছা, এইখানে আর আমি তেমন কোনো কিছু বলবো না, কারণ এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। অ্যাডভান্স প্লাস অডিয়েন্স এই সেকশনে আমরা অনেক কাজ করছি। তারপর আমি আবার বলি, এইখান থেকে আমাদের আছে ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স। তো আমরা যে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করি সেটা আমাদের এখানে চলে আসবে। এখানে দেখেন কোনো কিছু নেই, কারণ আমরা এই অ্যাডের জন্য কোনো অডিয়েন্স ক্রিয়েট করিনি। আর কাস্টম অডিয়েন্সকে আপনি ফার্স্ট টাইম ক্রিয়েট করতে পারবেন? চৈতি, কাস্টম অডিয়েন্স ফার্স্ট টাইম ক্রিয়েট করতে পারবেন? হ্যাঁ, শুনিনি, জোরে বলেন। কেন পারবেন না? কেন অ্যাডভান্সটা করা যায় না? বাইরে তক্তা খুলে দিবেন কেন? এই যে এইখান থেকে কাস্টমার ইউজ করতে পারবেন না আপনি? এই যে এইখান থেকে লোকেশন নিতে পারবেন না? পারবেন না? এইখানে লোকেশন নিতে পারবেন না? এইখান থেকে আপনার হচ্ছে বয়স নিতে পারবেন না? তা আন্দাজে না বলে দিলেন কেন? কেন? তো এটা তো বুঝতে হবে আগে। বান্ধবীর সাথে তাল মিলাইলেন দুইজনে কেন? আমরা এখানে তো বয়স নিতে পারতেছি, যে আমার যে বয়সের রেঞ্জ আমি তো এখানে নিতে পারবো। লুকেলাইক অডিয়েন্সটা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করার পরে করতে হয়, লুকেলাইক অডিয়েন্সটা আগে করতে পারি না আমরা। হচ্ছে কাস্টমার অডিয়েন্স দেখে লুকেলাইক অডিয়েন্স করি। যেটা এই যে অডিয়েন্সটা করতেছে না, এই অডিয়েন্সটা সেভ করে রাখলে সেভ অডিয়েন্স চলে আসতেছে। যে আপনি মনে করেন যে আরো ক্যাম্পেইন রান করবেন, তাহলে আপনার বারবার এই অডিয়েন্স ক্রিয়েট করার দরকার নেই। দেখতেছেন যে এই অডিয়েন্সটা আপনার ভালো কাজ করতেছে, তাহলে আপনি এই অডিয়েন্সটাই সেভ করে রাখেন। পরবর্তীতে আপনি যখন আসবেন আপনার এইখান থেকে যে ক্লিক করলে সেভ অডিয়েন্সে চলে আসবে সেটা। এই যে হ্যাঁ, কোনটা? সেভ অডিয়েন্সের জন্য আপনি, এটা আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে। যদি আপনার বিজনেস ঢাকা কেন্দ্রিক, তো আপনি বারবার ঢাকাকে কেন্দ্র করে চালাচ্ছেন, তো আপনি চাইলে এটা সেভ করে রাখেন। আপনার যদি বাইরে হয় তখন আপনার এটা সেভ অডিয়েন্সে সবসময় কাজ করবে না। আবার অনেক সময় হয় কি যে আমার একটা অডিয়েন্স সেভ করে রাখছে, ওটা ভালো কাজ করতেছে না, আপনি চাইলে এডিট করে নিতে পারেন, দুইটাই করা পসিবল। ডিটেল টার্গেটিং এই জিনিসটা কি কেউ বলতে পারবেন? আচ্ছা, কেউ বলতে পারে না। প্রত্যেকটা এরিয়া বা কোনটা কান্ট্রি অনুযায়ী প্রত্যেকটা ডেমোগ্রাফিক জোন অনুযায়ী জি না, ইয়া করে করে না না না, মনে আছে কারো? এখানে কি আছে ডিটেল টার্গেটিং এ কি আছে? হ্যাঁ স্যার, আবার বলেন। আচরণের উপরে। আচ্ছা, ফেসবুক আমাদের ডাটা ট্র্যাক করে কয়টা ওয়েতে বলেন? এই কয়টা ওয়েতে? নাম বলেন এবার। আচ্ছা, মুখে বলেন না, চিল্লায় চিল্লায় বলেন। আগ্রহ আর আচরণ বয়সের উপরে হয়। ইন্টারেস্ট হ্যাঁ চৈতি, কি দেখতেছেন আপনি? চ্যাট জিপিটি? বিহেভিয়ার আরেকটা তো বলেন, এই ডিটেল টার্গেটিং এইটা কি জিনিস? সব কুলাই খাইছে, নিজের ছুটি এই জন্যই দিতে চাই না। হ্যাঁ, তাই না? ফেসবুক কয়টা ওয়েতে আমাদের ডাটা ট্র্যাক করে চৈতি বলেন। মনে নাই? কি মনে আছে বলেন তো, আপনার নাম মনে আছে? আপনার নাম তো আমি বলে দিলাম। এইখানে দেখেন কয়টা আছে। তিনটা। বয়স বলছিলেন, এখানে বয়স আছে। স্যার আমি তো ফার্স্টে ডেমোগ্রাফিক বললাম স্যার। তাই আপনি তো বেশি বলে বলছেন, সেটা নাই এইখানে। আচ্ছা, এটা মূলত আছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। অফিসিয়ালি আমাদের তিনটা ওয়েতে এটা করে থাকে, আনঅফিসিয়ালি চারটা। এটা আমরা বারবার বলি, আপনারাও জানেন যে আপনাদের ভয়েস ট্র্যাক হয় ফেসবুক, তারপর আপনারা সেই কাজটাই করেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, এই জিনিসগুলো কি এখন আমাদের কাজে লাগে কিনা? হে, এত কথা বলে কেন এটা? এই একা একা এইখানে বসাই দিবানি। আসেন, এইখানে আসেন, বেশি কথা বলেন না। আমার কথা শুনেন আগে, যে আমাদের এখন এইগুলা করতে হয় কি না।
দিছে যেহেতু করতেই পারেন আপনি, তাই না? যেহেতু এটা দিছে, কোনো না কোনো তো কাজ করে। করেন আর স্যার। একজন মাথা নাড়াই যাচ্ছে, হ্যাঁ করে। অ্যান্ড্রোমেটার নাম শুনছেন না? অ্যান্ড্রোমেটা কি কাজ করে তাইলে? অ্যান্ড্রোমেটা তো এখানে শিখায় নাই। অ্যান্ড্রোমেডা মনে হয় আপডেট আসার আগে এটা কাজ করতে বেশি নাকি এরকম? অ্যান্ড্রোমেটা যখন আসেনি তার আগে এটা কাজ করতো, উনি যেটা বললেন। তো আমাদের এইখানে অপশন ছিল স্পেসিফিক করার, যে আমার অ্যাডটা অ্যাকচুয়ালি কারা দেখবে, স্পেসিফিক করার অপশন ছিল। কিন্তু এই স্পেসিফিক এখন আপনি যদি করেন, আপনার অ্যাডের কস্ট বেড়ে যাবে অনেক বেশি। তাহলে এটা করারই দরকার নেই। এখন এইটা তুলে নিবে কয়েকদিন মধ্যে, দেখেন। হ্যাঁ, যাবে কিন্তু না, পড়বে না, কিন্তু ওইটা যখন এখন করবেন না, তো অ্যাডের কস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এই জন্য আবার অ্যান্ড্রোমেটা যে আপডেটটা সেইটা আসছে, এইটা এসে কি বলতেছে, তোমার এইগুলো কোনো কিছু করার দরকার নেই, এইগুলো আমি তোমাকে খুঁজে দিব। তাহলে এটা রাখছে কেন এখন? এইটা তো আগে ছিল, না বলছে এখন রাখার কি দরকার? এটা তুলে দিবে আস্তে আস্তে। যে কোনো জিনিসের একটা ট্রায়াল ভার্সন থাকবে, ওইটা ফুলফিল কাজ করলে তখন তো আর আগেরটা অমিট করে দিবে, তাই না? অনেক অপশন এখানে অ্যাড হয়েছে। তো আমরা এখন জানি কি অ্যান্ড্রোমেটা চলে আসছে। অ্যান্ড্রোমেটার ভাষ্য মতে বা অ্যান্ড্রোমেটা 3-4টা জিনিসকে 3-4টা টপিককে নিয়ে হয়। তো এইখানে বলা হয়েছে কি, যে আপনার এই ডিটেল টার্গেটিং করতে হবে না, আপনার এই যে লোকেশন দিছিলেন না, এই যে আমরা এখানে লোকেশন দিছিলাম না, এত কিছু আপনার দরকার নেই। আপনি এই যে ঢাকা সিটি দিচ্ছেন না, যদি আপনার বিজনেসটা বিভাগ ওয়াইজ চালাতে পারেন, তাহলে আপনি পুরো বাংলাদেশ দিয়ে রাখেন। আমি আপনাকে খুঁজে বের করে দিব যে আপনার অডিয়েন্স কোথায় থাকে, কার আপনার অডিয়েন্স, মেটা খুঁজে দিবে। কারণ কি, মেটার কাছে সব ডাটাই আছে। তারপরে এই লোকেশন এখানেও বেশি একটা লোকেশনটাকে আপনি ন্যারো করবেন না। ওই যে আমরা আগে এখান থেকে ড্রপ পিন দিয়ে করতে পারতাম, তারপরে ইনক্লুড আছে, এই যে এক্সক্লুড আছে না, এইগুলো আমরা করতে পারতাম। কিন্তু এখন আমাদের বলতেছে তোমরা এটা করো না, তাহলে তো কাজ কমায় তোমরা এখানে ব্রড অডিয়েন্স রাখো, ব্রড এরিয়া রাখো, আমি তোমার অডিয়েন্সটাকে খুঁজে বের করে দিব। কাজ কমায় দিচ্ছে আমাদের। কাজ কমায় দিছে, কিন্তু লজিক দিয়ে দিছে অনেক বেশি। কখন কোনটা কাজ করাইতে হবে সেই লজিকটা দিয়ে দিছে, ঠিক আছে? এখন লজিক তো ডিভাইসকে আমরা দিয়ে দিই, কিন্তু আমরা তো লজিক বানাই আগে। মানুষ লজিক বানায়, সেই লজিকটা হচ্ছে মেটাকে দিছে, মেটা সেটা কাজ করতেছে। যেমন বললেন না যে পুরো বাংলাদেশটা দিয়ে রাখেন, ওরা হ্যাঁ, সার্চ ওরাই সার্চ করে দিবে। হ্যাঁ। তো এটা তো তো এখন কাজ কমায় এই লজিকগুলা আমরা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি চিন্তা করি আগে। কারণ কি, আপনি হিউম্যান বিং, আপনার যে চিন্তা ভাবনা এইটা তো মেশিন বুঝে না। আমাদের যে চিন্তা ভাবনা, এটা কি মেশিন বুঝে? মেশিনে যেটা শেখানো হচ্ছে মেশিন সেটাই বুঝে, অ্যান্ড্রোমেডা তো মেশিনেই কাজ করবে। করতেছে। এখন এইটা কিভাবে খুঁজে বের করে, যার জন্য আপনাদের লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করা হয়েছিল, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা হয়েছিল। আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করে দেখতে আছি। এখন এই যে বলে না যে মেশিন বুঝে, তো মেশিন বুঝে কোনটা, দেখেন যে আপনি আজকে একটা প্রোডাক্ট পারচেস করতেছেন না, তো আপনি অনলাইন থেকে পারচেস করতেছেন, ফেসবুকের একটা লিঙ্কে ক্লিক করে পারচেস করছেন, ফেসবুকে ডাটা রেখে দিচ্ছেন। অডিয়েন্সকে ক্রিয়েট করলেই তো মনে হয় অর্ধেক বুঝে দেয়। মানে কোনো একটা ইভেন্ট হলে তখনও বুঝে যায় যে অ্যাকচুয়ালি এই ব্যক্তিটা কেমন, বা আপনি যখন একটা ডিভাইসকে ইউজ করতেছেন, ওই ডিভাইসে আপনি কি কি কাজ করতেছেন ওইটা বুঝে নেয়। মানে প্রতিটা ব্রাউজারে একটা কুকিজ থাকে, ওই কুকিজটা ফেসবুক নিয়ে নেয়, ঠিক আছে? তো এইটা সে বুঝে যাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি পার্সনটা কি কাজ করেন, আপনার মেন্টালিটি কেমন, আপনি কোন পোস্টে লাইক করতেছেন, কোন পোস্টে কমেন্ট করতেছেন, কোন পোস্টগুলো আপনি বেশি সময় ধরে দেখতেছেন। ইভেন আপনি এই যে আজ থেকে 6 মাস আগে বা 1 বছর আগে কোনো একটা প্রোডাক্ট পারচেস করছেন না, আপনার নামে একটা এন্ট্রি হয়ে গেছে না, এই ব্যক্তি অনলাইন থেকে পারচেস করছে। তো এখন অ্যান্ড্রোমেটা কি করতেছে, তাকে যখন আমি বলে দিচ্ছি যে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করে, যে যারা যারা শুধু অনলাইন থেকে পারচেস করে তুমি তাদেরকে দেখাও, ওই মেটা খুঁজে ডাটা খুঁজে বের করে যে ওই যে আমাদের একটা টাইম থাকে না, কত দিনের মধ্যে 365 ছিল, 180 ছিল, তো ওই ডাটার মধ্যে সে খুঁজে বের করে যে এই দিনের মধ্যে অনলাইন থেকে কারা কারা পারচেস করছে, ইভেন এই ধরনের প্রোডাক্ট কারা পারচেস করছে, তাদের সামনে আবার একটা দেখাই দিবে, ঠিক আছে? তো এইটা সবই দিন শেষে কুকিজ আর ডাটার খেলা। তো লজিকও আমাদের আছে, আমরা যখন অ্যানালিটিক্স করব, অ্যানালিটিক্সও আমাদের আছে, এই লজিক নিয়ে কাজ করতে হবে। স্যার জি। একজন বললো অনলাইনে যে আমার যদি পেজের সাথে মানে ওয়েবসাইট না থাকে, আমি যদি পেজ থেকে অ্যাড করতে থাকি তখন নাকি অটো আমার থেকে বেশি কস্ট হয়। হ্যাঁ, কেন কাটে সেটার উদাহরণ দিছে। হ্যাঁ বলছে যে মানে যেহেতু মানে এই ফেসবুক ছাড়া আমার কোনো ওয়ে নাই। এক্স্যাক্টলি, আসান স্যার বলছে এই কথা। না স্যার আরেকজন আচ্ছা, আরো একজন বলছে, সে আবার আসান স্যার স্টুডেন্ট ছিল, আমাকে আপনার মতন একই কথা বলছে, আসান স্যার একই স্টুডেন্ট, আমি এই জন্য বললাম যে আপনারা তো আসান স্যার স্টুডেন্ট ছিলেন। আচ্ছা যাক, এটা আমি বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে কি, যে আপনি আজকে ফেসবুকে অ্যাড রান করছেন, আপনার কোনো ওয়েবসাইট দেননি,
এখন কন্টিনিউসলি আপনি ফেসবুকে অ্যাড রান করে যাচ্ছেন, তো প্রথম হয়তো আপনার রেজাল্ট ভালো দিবে, দেখবেন যে নর্মালি আপনি যখন অ্যাড রান করেন ফেসবুকে প্রথম 2-3 দিন ভালো রেজাল্ট দেয়, তারপর রেজাল্টটা আস্তে আস্তে কমায় ফেলে। ঠিক আছে, তো ফেসবুক আপনি যখন অ্যাড রান করছেন ফেসবুক দেখতেছে এই ব্যক্তি তো কোনো ওয়েবসাইট অ্যাড করেনি, কোনো পিক্সেল অ্যাড করেনি, তার মানে এর একটাই ওয়ে, সেটা হচ্ছে ফেসবুকে অ্যাড রান। তো যখন আপনি অ্যাড রান করতেছেন তো ওইটা সে ধরে নিচ্ছে যে এই ব্যক্তির একটাই ওয়ে আছে, তাকে ফেসবুকেই আছে কাজ করতে হবে, ফেসবুকে ছাড়া বাইরে তার কোনো ওয়ে নেই, সেল করার কোনো ওয়ে নেই। তাহলে কি হচ্ছে, একে এখন একটু নাড়াচাড়া করি যে এর বাজারটা সে যেন বাড়ায়, মানে তার হয়তো একটু সেল কমাই দিব, যখনই সেল কমাই তখন হয়তো আপনি চিন্তা করবেন যে আমার বাজার একটু বাড়ায় দেখি, আমার এখন সেল আসতেছে না কেন, এই কাজটা হয়ে থাকে। আর যখন আপনি একটা ওয়েবসাইট নেবেন বা একটা ল্যান্ডিং পেজ নেবেন, একটা ল্যান্ডিং পেজ নিয়ে যখন আপনি পিক্সেল কানেক্ট করবেন তখন সে বুঝতে পারতেছে এর তো একটা ওয়েবসাইট আছে, ক্লায়েন্ট এইখান থেকে ওয়েবসাইটে যায়, তো আমি যদি তাকে ভালো আউটপুট না দিই বা ভালো কোনো যদি সার্ভিস না দিই তো স্বাভাবিক সে আমার কাছে থাকবে না, সে অন্য কোনো ওয়ে অ্যাড করতে পারে, ইনস্টাগ্রামও অ্যাড করে দিলে ইনস্টাগ্রামও করতে পারে, ইনস্টাগ্রাম মেটারই প্রপার্টি। এটারে ওয়েবসাইট থাকে এখন সরাসরি হয় না যে ওয়েবসাইট থেকে সেল গুগলে অ্যাড দিয়েও তো করা যায়, ইভেন আমাদের দেশে এখন আসে নাই, বাইরের দেশে এরকম আছে, মেটার মতন একটা প্ল্যাটফর্ম বানাইছে, তারাও অ্যাড দিচ্ছে, ফেসবুকের মতন তারা প্ল্যাটফর্ম বানাইছে। ওয়েবসাইট থাকলেও স্যার বাংলাদেশে এখন বেশিরভাগই মনে হয় পারচেজ করে এই সোশ্যাল মিডিয়া থেকে। এইখানে 63% পার্সেস হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে, আর এই সোশ্যাল মিডিয়া থেকে পার্সেস হয় ঠিক আছে, আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়া থেকে পার্সেস হচ্ছে, কিন্তু পার্সেসটা করতেছেন কোথায় ক্লিক করে? ফেসবুকের কোনো বাটন আছে ক্লিক করার জন্য? আপনি যখন কোনো একটা পোস্ট করতেছেন আপনার কোনো বাটন আছে যে আপনি এখানে ক্লিক করলে অ্যাড টু কার্ট হচ্ছে বা স্বপ্ন বাটন হচ্ছে, এটা কোথা থেকে আসতেছে? এটা ক্লিক করলে তো আপনার সেখানে একটা ল্যান্ডিং পেজে বা কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো এই যে একটা ল্যান্ডিং পেজ নিয়ে যাওয়া, এইটাই তো দরকার অ্যাকচুয়ালি। এটা সুবিধা আমি অনেকবার বলছি, আবারও বলি, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতেছেন ওইখানে আপনার একটা প্রোডাক্ট থাকতেছে না, মাল্টিপল প্রোডাক্ট থাকতেছে। আপনার হয়তো বাজেট আছে 10,000 টাকা, এখন আপনি কি করতেছেন, ওই 10,000 টাকার জন্য একটা অ্যাড দেখলেন, কোনো একটা অ্যাড দেখলেন যে 10,000 টাকার মধ্যে আপনার বাজেট হয়েছে, এবার যেই একটা দেখছেন ওইটার বিপরীত যে আপনার হয়তো আদার প্রোডাক্ট আপনার পছন্দ হতে পারে, আপনি অ্যাডের মধ্যে শুধুমাত্র একটা অ্যাডের মধ্যে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট দেখাচ্ছেন না, হয়তো আপনি একবারে ঢালাভাবে দেখা যাচ্ছেন কিন্তু ডিসক্রিপশন থাকতেছে না, কিন্তু ক্যাটাগরিতে থাকতেছে। তো ক্যাটাগরি করতে গেলে তো আপনার ওয়েবসাইটই লাগতেছে, শুধু পেজ থেকে তো ক্যাটাগরি দিতে পারবেন না, তাই না? তো এমনও হতে পারে যে আপনি গ্রোসারি শপে গেছেন বা আপনি মনে করেন যে একটা স্বপ্নতে গেছেন, এখন স্বপ্নতে গেছেন যখন বা স্বপ্ন ওয়েবসাইটে গেছেন, আপনি প্রথমে কি করছেন, একটা শ্যাম্পু কিনছেন, শ্যাম্পু কেনার পরে অ্যাড টু কার্ট হয়ে গেছে, অ্যাড টু কার্টের পরে আমাদের নর্মালি একটা থ্যাংক ইউ দেয়, তো থ্যাংক ইউ দেওয়ার পরে নিচে আবার আপনাকে সাজেশন করতেছে যে একটা কন্ডিশনার বা আদার একটা কিছু নেন। তো এইটা কি হয়েছে, আপনাকে তখন চিন্তায় ফেলে দিচ্ছে যে আমি তো শ্যাম্পু নিচ্ছি, তাহলে আমার কন্ডিশনারটা এইটার সাথে এটা রিলেটেড, বা এইটা নিলে হয়তো আমার আরো কাজ হবে, কারণ আপনি যখন শ্যাম্পু কিনতেছেন নিশ্চয়ই আপনার মানে চুলের হেলথের জন্য কিনতেছেন, তো ওইটার সাথে যদি তখন আপনাকে বোঝানো হচ্ছে যে না এই কন্ডিশনারটা আপনার চুলকে আরো ভালো রাখে, হ্যাঁ, তখন কি হবে, আপনার মাথায় কাজ করবে সেটা। এটা তো আপনি পেজ থেকে করতে পারবেন না, বুঝছেন? এইখানে বিজনেসের পলিটিক্স গুলো কাজ করে, যে আপনি হয়তো 500 টাকা প্রোডাক্ট কিনছেন, সেইটা আপনি 5,000 টাকা পর্যন্ত নিতে পারেন। কিভাবে? ওই একইভাবে যে আপনি প্রথমে ছোট একটা প্রোডাক্টে কাজ শুরু করছেন, মানে একটা প্রোডাক্ট কিনছে, এরপরে তাকে থ্যাংক ইউ পেজ যখন নিয়ে যাচ্ছেন না, ও রিলেটেড কি প্রোডাক্ট সেইটা আপনি তাকে শো করাচ্ছেন। এতে কি হয়, আপনার হাই ভলিউম যেই আছে বায়ারগুলো তাদের ইয়ে করে, ওই যে আমরা একটা গুগল অ্যাডস দেখছিলাম না, যে আমরা হচ্ছে হাই ভলিউম ক্লায়েন্ট আমরা হচ্ছে টার্গেট করব, ইভেন ফেসবুকেও কিন্তু এটা করা যায়, ফেসবুকেও করা যায় এগুলা। স্যার ল্যান্ডিং পেজ জি। করি সেখানে আমি কয়টা প্রোডাক্ট পেজ, একটা পেজ ল্যান্ডিং পেজে নর্মালি 8টা-10টা প্রোডাক্টও আপনি অ্যাড করতে পারেন, 8টা 10টা প্রোডাক্ট। হ্যাঁ বেশিও চাইলে পারেন, আপনার এক পেজের মধ্যে কতগুলো করবেন, যে কটাই চান করতে পারেন। একটা ল্যান্ডিং পেজ হয়তো অনেকেরই আছে যাদের আছে পুরো ওয়েবসাইট বানানোর মানে বানাতে অনেক বেশি টাকা লাগে না, হয়তো পুরো ওয়েবসাইট ম্যানেজ করার একটা টাফ হয়ে যায়, সেই ক্ষেত্রে সে আছে একটা ল্যান্ডিং পেজ করতে পারে, একটা ল্যান্ডিং পেজ করতে একটা ডোমেন একটা নর্মাল একটা হোস্টিং হলে হয়ে যায়, তখন আছে ভালো হোস্টিং লাগে না, একটা নর্মাল হোস্টিং হলে হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার কষ্ট অনেক কমে আসে। হয়তো একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে একটা ডোমেন হোস্টিং দিয়ে আপনার হয়তো খরচ হবে কত, হয়তো 2-2,500 টাকা খরচ হবে। স্যার ফার্স্টে মানে টেস্ট করার জন্য ল্যান্ডিং পেজ দিয়ে ফার্স্টে করে তারপরে ওয়েবসাইট ইচ্ছা আপনার, এটা আপনার ইচ্ছা। আচ্ছা যাই হোক,
ওই ল্যান্ডিং পেজটাকে আপনি হচ্ছে আপনার ওই একই ডোমেন থাকবে, আপনি চাইলে ওইটাকে আপনি ইয়ে করে ওয়েবসাইটে কনভার্ট করে নিতে পারেন, মানে ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারেন, জাস্ট পেজগুলো চেঞ্জ করে দিতে হয়। যাই হোক, আচ্ছা, প্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের এইখানে জায়গা থাকে, এই যে প্লেসমেন্ট, তো এইখানে আছে এক্সক্লুড প্লেসমেন্ট, এডিট প্লেসমেন্টে যদি আমরা একটু যাই, এইখানে মাই বিজনেস ক্যান অনলি অ্যাডভার্টাইজ, এই দেখেন এই কয়টা আছে। কারণ কি আমরা কি দিছি, পেজ লাইক দিছি না, তো পেজ লাইক কখনো আপনার ফিডে এসে মানে ফিডে এসে দিবে না, আপনার আছে সরি ফিডে ফেসবুক মার্কেট প্লেস আর ফেসবুক রাইট কলম এই দুইটা জায়গা দিচ্ছে, অ্যাপ অ্যান্ড সাইডের জন্য এই দুইটা জায়গা দিচ্ছে। বাকি যে হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, এই জায়গাগুলো কি আছে, রিলস আছে, এই জায়গাগুলো কি আছে, নেই, এই জায়গাগুলো তো দেখাবে না। এই জাস্ট 4টা জায়গায় আপনার দেখাবে যদি আপনি এঙ্গেজমেন্টে পেজে লাইক বা কমেন্ট চান। আচ্ছা, এইখানে যদি আমরা একটু এডিট করি, এই জায়গায় ম্যানুয়াল প্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটু ফিচারগুলো বাড়তি দিচ্ছে, দেখুন ফিডে দিছে, তো ফিডের মধ্যে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড। আচ্ছা, ইনস্টাগ্রাম ফিড আমার ইনস্টাগ্রাম এখানে অ্যাড করে নেই, যার জন্য দিচ্ছে না। আচ্ছা, ফেসবুক মার্কেট প্লেস, এখন মার্কেট প্লেসে যে নর্মালি হচ্ছে যদি আপনি প্রোডাক্ট সেল না করেন, আপনার পেজে লাইক কমেন্ট শেয়ার বাড়ায় কোনো লাভ নেই। যদি প্রোডাক্ট সেল করেন তখন আপনি মার্কেট প্লেস দিয়ে, আর একটা ডেমো দিচ্ছে, ডেমো দেখাচ্ছে। ইনস্টাগ্রাম এক্সপ্লোর এগুলোতে কাজ করবেন, থ্রেড ফিড এগুলোকে কাজ করবে না, ঠিক আছে। তো যেগুলো আছে আপনার যদি কোনটা অফ করতে দরকার হয় আপনি এখানে অফ করে দিন, সমস্যা নেই। আচ্ছা, শো মোর অপশনে আমরা যদি একটু যাই, এইখানে আরও কিছু বিষয় স্পেসিফিক করা যায়, সেটা হচ্ছে আপনার প্রথমে ডিভাইস স্পেসিফিক করতে পারতেছেন আপনি, তারপর আছে আপনি ওয়াইফাই দিয়ে যারা চালায় তারাই দেখবে কিনা, কিন্তু এইগুলো যখন ন্যারো করবেন আপনার অডিয়েন্স অনেক কমে যাবে। আচ্ছা, নিচের এই জিনিসগুলো একটু মজার ছিল, এটা যদি আমাদের এইখানে কাজ করবে না, কারণ আমরা হচ্ছে এঙ্গেজমেন্টে যাচ্ছি, এই জন্য করবে না। কিসের ডেমো? আপনি এই যে যখন অ্যাডে এসে অ্যাড ক্রিয়েটিভ করবেন তখন আপনাদেরটাই তো আসবে, এখানে তো ডেমো দেখাচ্ছে যে কোথায় কোথায়। যেমন আমার হচ্ছে রাইট কলম, এখানে যেমন ফেসবুক স্টোরিতে যখন নিচ্ছি তখন চেঞ্জ হয়েছে না, যখন আমি রিলে নিচ্ছি তখন চেঞ্জ হয়েছে না, তার মানে কোথায় কেমন দেখায় সেটা তারা এখানে আমাকে দেখাচ্ছে। সার্চ যখন নিচ্ছি দেখেন এখানে সার্চ পেজ দেখেন তো চেঞ্জ হয়েছে না। আমরা যখন অ্যাড ক্রিয়েটিভ দিব তখন আমাদেরটা শো করবে। মোহনা চৈতি কি করতেছেন, ঘুম পাচ্ছে দুইজনে? হ্যাঁ, খাইয়ে দিয়ে ঘুম পাচ্ছে, মানে বাসা বাসা খাইছেন আর ঘুমাইছেন, তো ঘুম হয়নি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসগুলো আর একদিন আলোচনা করবো, আজকে আর এটার মধ্যে না আলোচনা করি, অনেক কিছু বলে ফেলছি ছোট ছোট করে। আচ্ছা, এখন আসেন আমাদের ডেস্টিনেশন অ্যাড ক্রিয়েটিভ। এই অ্যাড ক্রিয়েটিভের মধ্যে আমাদের দুইটা পার্ট থাকে, একটা আছে ইমেজ আর ভিডিও। আর এইখানে আমাদের যে প্রোফাইল ইমেজটা আছে, এই ইমেজ দিয়ে কখনো হচ্ছে আপনারা এঙ্গেজমেন্টের পেজ লাইক বা ফলোয়ার এটা চালাবেন না। প্রোফাইল পিকচার আর হচ্ছে প্রোফাইল কাভার, এই দুইটা দিয়ে কখনো হচ্ছে অ্যাড চালাবেন না, ঠিক আছে। পেজে যে আমরা প্রোফাইলের লোগোটা দিই বা ছবিটা দিই সেইটা, আর আছে আমরা যে ব্যানারটা ইউজ করি, এই দুইটা দিয়ে কখনো হচ্ছে অ্যাড চালাবেন না, এই দুটো দিয়ে অ্যাড চালাইতে হয় না, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের অ্যাডের জন্য মনে করেন যে এইটা আমি একটা ইমেজ দিচ্ছি, এইখানে আমার প্রাইমারি টেক্সট দিব, হয়তো একটা লরেম ইপসন থেকে আমি আপাতত নিয়ে আসি। লরেম ইপসাম, এটা হচ্ছে আপনার পেজের মনে করেন যে ডেসক্রিপশন, যাই হোক এইটুকু আমি দিলাম, আপাতত ডান দিলেন। তো এখন দেখেন এই যে আপনার লেখা আসছে, এটা আপনার ইমেজ আসছে না, আর দেখেন এখানে বাটন হিসাবে যে ফলো আর লাইক বাটন দুইটাই চলে আসবে, ঠিক আছে। এটা কোথায় আসছে, এইটা আসছে ফেসবুক ফিডে আসছে, আর এইটা কোথায় আসছে, এটা রিলসে আসছে, ঠিক আছে। তো এটা চাইলে আপনি আপনার মতন করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রামেরটাও এখানে চলে আসবে, হ্যাঁ সেম জিনিসটাই দেখাবে, ইনস্টাগ্রামেরটাও চলে আসবে। আচ্ছা, এই যে দেখেন ক্রিয়েটিভ টেস্টিং, আমাদের ওই যে বললাম যে এটা আমাদের হচ্ছে এবি টেস্টিং করার দরকার, এই যে সেট আপ টেস্ট, এই টেস্টে আপনি চাইলে 5টা পর্যন্ত করতে পারেন, 5টার বেশি করার ঠিক না, অনেকের হয়তো 5টা বেশি দিবে, অনেকের কম দিবে। তো এইখানে দেখেন লিমিট আছে, সিলেক্ট 2 to 5 অ্যাড ক্রিয়েটিভের টেস্ট করা, ওই যে অ্যান্ড্রোমিটার যে টেস্টটা, সেইটা অ্যান্ড্রোমিটার টেস্টে তো আরো কিছু বলা আছে, সেইটা হচ্ছে কি আপনি এই যে একটা ব্যানার দিয়ে করতেছেন, আর একটা করতেছেন হচ্ছে মানে একটা ভিডিও দিয়ে। আবার এইখানে অনেক সময় কি আমি যে বাটন দিছি না, বাটনটা চেঞ্জ করতে পারি। এখন আমার তো পেজ লাইক দরকার, তো আমি তো আর এখানে বাটন চেঞ্জ করবো না, তো আমি কি করতে পারি, উপরে যে ক্যাপশনটা দিছি মানে অ্যাড টেক্সটটা, অ্যাড কপি যেটা দিছি ওইটাকে আমি এটা চেঞ্জ করে দিতে পারি, ভিডিওর জন্য আমি আলাদা আরেকটা দিতে পারি, আমার ইমেজের জন্য আলাদা দিতে পারি,
তাই না? তো এইভাবে আমরা চাইলে 5টা ক্রিয়েটিভ বানাইতে পারি এবং একই বাজেটের মধ্যে আমার এই 5টা ক্রিয়েটিভই চলবে। ঠিক আছে, এক এক সময় এক একটা দেখা এক একজনকে এক একটা দেখাবে, এক এক সময় এক একটা দেখাবে সে। তো এইটা দিলে কি হচ্ছে যে আমার এই 5টা ক্রিয়েটিভের মধ্যে কোন ক্রিয়েটিভটা ভালো কাজ করতেছে এইটা আবার আমরা অ্যানালাইসিস করতে পারি রিপোর্টিং থেকে আমরা দেখতে পারবো যে কোন ক্রিয়েটিভটা আমার ভালো কাজ করতেছে। এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, তো এটা তো আপনি করবেন, মানে যার অ্যাড সে করবে। আমরা যখন অ্যাড রিপোর্টিং এ যাব তখন আমরা এটা দেখতে পারবো যে কোন ক্রিয়েটিভটা আমার ভালো কাজ করতেছে। তাহলে আমরা কি করি, পরবর্তীতে অন্যগুলো অফ করে দিয়ে ওই ক্রিয়েটিভটাই আমরা চালাই। রিপোর্টিং আবার কোথায় থাকে? অ্যাডের রিপোর্ট, একটা অ্যাড রান করার পরে আপনার কোনো রিপোর্ট দেখাবে না? কোথায় মানে কোন আচ্ছা আছে, এটার পরে দেখাচ্ছি। ঠিক আছে, আর ট্র্যাকিং গুলো যদিও আমরা যে ওয়েবসাইট ইভেন্ট এইটা আমরা পিক্সেল সেট আপ করছি, অ্যাপ ইভেন্ট অ্যাপের পিক্সেল সেট আপ করতে হবে, তারপর হচ্ছে অফলাইন ইভেন্ট। তো অফলাইন ইভেন্টে যদি আপনি যান এখানে আমাদের পিক্সেল কানেক্ট করতে হবে মূলত আগে, তো পিক্সেল আমরা এখানে কানেক্ট করা নাই। এই যে অফলাইন ইভেন্টের মধ্যে অনেকগুলো ইভেন্ট হয়ে থাকে। এখন এই অফলাইন ইভেন্ট কেন বলা হচ্ছে দেখেন, যে আপনার বারবার যে আপনি একটা ওয়েবসাইটে আসবেন, এইটা কি সবসময় কি আপনি ফেসবুক থেকে লগ ইন করে আসবেন, বা ফেসবুকে না ঢুকলে আপনি কখন কোনো ওয়েবসাইটে যাইতে পারেন না। তো এই যে ডিরেক্ট যে নেভিগেশনটা সেটা হচ্ছে অফলাইন ইভেন্ট বলা হয়ে থাকে, যে আপনি কোনো অ্যাড থেকে আসেননি, অর্গানিক ওয়েতে বা সার্চ করে খুঁজে আসছেন। ঠিক আছে, এই যে অফলাইন ইভেন্ট সেটে যদি যান এখানে অ্যাড করেন, এটা হচ্ছে কাস্টম ইভেন্ট ক্রিয়েট করার দিন আমি দেখাইছিলাম, স্যার কোন নেম দেন, ডেসক্রিপশন দেন। ঠিক আছে, হ্যাঁ এখানে ক্রিয়েট করতে হবে ডাটা সেট, যে ক্রিয়েট অফলাইন ইভেন্ট সেট, এগুলো আমরা ক্রিয়েট করে নিব। ইভেন্ট বলে, হ্যাঁ ক্রিয়েট ইভেন্ট সেট বলে যে ওইটা কি মানে পোস্ট দেওয়ার পরে কোনটা কোনটা event কোনটা create করতে বলে, কোথায়? কোনো পেজে পোস্ট দিচ্ছি আমার পেজ, হ্যাঁ ক্রিয়েট ইভেন্ট। আচ্ছা, ওইটা হচ্ছে ইভেন্ট আবার আলাদা। ওই ইভেন্টটা কি জিনিস, সেটা হচ্ছে এই যে মনে করেন যে ঈদ হয়ে গেল, এখন ঈদ পুনর্মিলনী একটা ইভেন্ট হবে, হয়তো একটা অর্গানাইজেশনের কোনো একটা ইভেন্ট হবে, ওইটার জন্য টিকিট সেল হবে, ওইটার জন্য হয়তো আপনারা হচ্ছে বড় সড়ো করে কোনো স্টেডিয়াম বুক করতেছেন, কোনো হোস্ট আসতেছে, তাদের জন্য এটা করা হয়। এই যে হয় না মাঝে মাঝে কনসার্ট হচ্ছে, ওই যে বাইরে থেকে শিল্পীরা আসতেছে, ওইটা হচ্ছে ইভেন্ট। বা অনেক সময় দেখবেন বসুন্ধরা ওই দিকে হচ্ছে অনেক সময় হয়ে থাকে যে একটা ইভেন্ট হবে, ফেয়ার হবে, টিকিট সেল করে, টিকিট ধারিয়ে শুধু ঢুকতে পারে, এই জিনিসগুলো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয় ছিল। এখন যদি আমরা এটা পাবলিশ করি, আমার কাছে টাকা চাইবো, টাকা দিব না, তো এটা আমি কেটে দিলাম। এবার দেখেন অ্যাডের রিপোর্টিং, এইখানে আপাতত এখানে আছে সিম্পল একটা রিপোর্ট দেখেন, হায় হায় এখানে আমার টাকা পয়সা কার বাকি আছে রে। কয় টাকা পাবে, কি পাবে? এই খোদা, এত টাকা ডিউ হয়ে গেছে। কার্ডে কি টাকা পয়সা আছে না শেষ? স্যার একটা কথা জিজ্ঞেস করি, আমরা যদি অ্যাড রান করি আমরা হুম। কিভাবে পেমেন্টটা নিব? আপনারা ক্লায়েন্টের কাছে কিভাবে নেবেন? হ্যাঁ এটা দুইটা হতে পারে ম্যাডাম। একটা হচ্ছে আপনি হচ্ছে ডলারের দাম বাড়াই দিয়ে আপনার সার্ভিস চার্জ নিতে পারেন, আর একটা হচ্ছে আপনি অ্যাড ডান করে দিবেন, এর বিপরীতে আপনার একটা এক্সট্রা পেমেন্ট দিবেন। এক্সট্রা পেমেন্ট। মনে করেন যে আপনি $20 একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন 5 দিনের জন্য, তো 5 দিন তো আর কাজ করতে হয় না, একদিন করলেই হয়ে যায়। তো 5 দিনের যে টাকায় চার্জ করুক ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে যাবে, মানে ক্লায়েন্টের কার্ড আমরা অ্যাড করে দিব, এখান থেকে যাবে, আমাকে এক্সট্রা হয়তো 1000 বা 2000 টাকা দিতে হবে, এইটা একটা হতে পারে। আর এজেন্সি যারা চালায় তারা কি করে, নর্মাল হচ্ছে আপনার এইখান থেকে প্রতি ডলার হয়তো আপনার ভ্যাট সহ 149 টাকা, হয়তো এখন পর্যন্ত 149 সামথিং কাটবে। তো আপনি কি করতেছেন সেটা হচ্ছে যদি বড় অ্যামাউন্ট হয় তখন যাচ্ছে আপনি 180 টাকা বা 220 টাকা করে যার কাছে যেমন নিয়ে পারেন এটা নিয়ে নেবেন, তাহলে পার ডলারে আপনার প্রায় ডলারের ইয়াটা ডলার ওইখানে চার্জ বাড়া দিচ্ছেন, তো ওইখান থেকে আপনার প্রফিটটা চলে আসতেছে। তো ওভারঅল ডলার যদি বাড়ান সেই ক্ষেত্রে হচ্ছে ভালো। সেটা ভালো। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। এমনি মজুরি, এখন আপনার মজুরি কত? এখন আপনি কত টাকা পাইছেন আপনার কাজের জন্য সেটা তো আপনি জানেন। এখন আমি তো যত কম দিতে পারবো তত ভালো, শাওনে যদি আমি ফ্রিতে কাজ করে সেটা আমার জন্য ভালো, কিন্তু এখন শাওন যদি বলে যে না আমার মজুরি আমি যাই না, তো আমি চেষ্টা করবো যত কমায় পারা যায়। হ্যাঁ, আবার এমন হয় না যে আমি কাজ পারি না কিছুই কিন্তু আমার মজুরির প্রাইস বেশি। ঠিক আছে, অনেকেই করে যে কাজ পারি না ঠিকই, কিন্তু এই যে আমি প্র্যাকটিক্যালি বলি সেটা হচ্ছে
এই যে এইখানে দেখেন অ্যাড রিপোর্টিং এর এইখানে আসলে মোটামুটি আপনি একটা রিপোর্টিং দেখতে পাবেন। এখন আপনার রিপোর্টিং এ কি কি দরকার, তো এইখান থেকে দেখেন আমাদের আছে অ্যাড সেট নেম, অ্যাড নেম, পেজ নেম, কোন পেজ থেকে দিছে। যখন আমি এখানে দিব দেখেন এটা পেজ নেম, এটা কলম ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এটা দেশি বাজার, এটা কি এটার একটা পেজ মিনি আরোরা, এইখানে কি হয়েছে এটা স্বপ্ন বিউটি পার্লার, এইখানে কি হয়েছে ঈদ কালেকশন 2026, এই মিনি আরোরে দুইটা করছিলাম। আচ্ছা, এরপরে আপনার জেন্ডার চাইছে, মানে এটা রিপোর্টিং করতে গেলে আপনার কি কি দরকার। একটা পেজের আন্ডারে দেখতে পাচ্ছি সবগুলো আপনি যখন এখানে একটা পেজের করতে চাইবেন দেখেন হাই ডেলিভারি, এখানে আমরা যখন আসি, আমি আবার ক্যাম্পেইনে আসি একটু, এখানে তো কয়েকটা পেজের রয়েছে। হ্যাঁ একই পেজের আন্ডারে যখন 3-4টা করা হয় এই যে আপনার যে কটা অ্যাড সেই কটা অ্যাডে যাবেন, যার পরে এখানে হচ্ছে আপনি ক্লিক করেন, এইখান থেকে ফিল্টার নেম, শো মোর, ইমপ্রেশন, ক্যাম্পেইন, ডেলিভারি, অবজেক্ট, সেলস, প্লেসমেন্ট, ইসেনশিয়ালস, কনভার্সন। আচ্ছা, আমি এইখান থেকে অ্যাড রিপোর্টিং এ যাই, দেখি এইখান থেকে দেয় কিনা। এখানে ক্লিক করে আসার কথা, এরা চেঞ্জ করতেছে হুটহাট করে, এত কিছু চেঞ্জ করে, এক এক জিনিস এক এক জায়গায় নিয়ে গেছে। মানে আপনি চাইলে একটা একটা অ্যাড ধরেও দেখতে পারবেন, আমি সেটা দেখাতে চাইছিলাম, কিন্তু এটা যে ইসের মধ্যে ছিল ওইখানে নাই, অন্য কোথাও সরাই নিছে কিনা। ভিউ রিপোর্ট, এটা হচ্ছে ওভারঅল অ্যাড ম্যানেজারে নিয়ে আসছে। অ্যাড অ্যাকাউন্ট, এটা কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে নেবেন সেইটা, মনে করেন আমি এই দুটাকে বাদ দিব, একটা অ্যাড অ্যাকাউন্টের, তো এইটাও চাইলে আমি হচ্ছে দেখতে পারি, কিন্তু এখানে রিফ্রেশ, আচ্ছা এবার কমে গেছে। এই যে অ্যাড নেম, অ্যাড সেট নেম, এখানে যা যা দরকার সেগুলো নিতে পারেন, আমি ওটা দেখাই দিবানি আবার রিপোর্টিং, ঠিক আছে, এবং রিপোর্টিং চেক করাও দেখাই দিবানি। আচ্ছা, এইখানে আপনার যা যা দরকার, হ্যাঁ এখন হচ্ছে না কেন? এটা মানে এই চেঞ্জ করছে, কোথায় নিয়ে গেছে সেটা আমি একটু দেখে দিই। মানে এইটা হচ্ছে আমরা দেখতাম কিভাবে, যে আমি এখানে আসছি, এখানে আসার পরে আমি কোন অ্যাডটা দেখবো, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট মাউস ক্লিক করে আমরা দেখতে পেতাম, তো এইটা এখন দেখতে পাচ্ছি না, যে এইখান থেকে আমরা দেখতে পাইতাম এটা আগে। কিন্তু আপডেট এক্সপোর্ট, হ্যাঁ ওই জন্য আমি বলতেছি পারফরমেন্স, যে ভিউ অ্যাড ক্রিয়েটিভ পারফরমেন্স, এইখান থেকে আপনার অ্যাড যে ক্রিয়েটিভ আছে ওর পারফরমেন্স দেখা যায়, ওই যে বললাম না 3-4টা অ্যাড পারফরমেন্স যদি হয়ে থাকে এইখানে আমাদের দেখতে পারি অ্যাকচুয়ালি, এইখান থেকে আমাদের আরো ম্যাট্রিক্স করা যায়, ঠিক আছে, ডেলিভারি, পারফরমেন্স গোল, বাইং টাইপ, আমার মনে করেন যে সেলস যে গোলটা ছিল সেটা দেখবো, তো আমি সেইখানে এটা ফিল্টার করতাম, পারফরমেন্স গোল ইজ, এখানে আমাদের কয়টা আছে, তো এখানে আছে যদি আমি বলি কল, তাহলে কলের কয়টা আছে, এবার ফিল্টার করেন, কলের একটাই আছে, এখন একটা চলে আসছে। এবার আপনি এখান থেকে, হ্যাঁ স্যার, হ্যাঁ রাশেদের আপাতত অ্যাড বন্ধ, ও হচ্ছে ঈদের জন্য তো ও বাড়ি গেছে বোধ হয়, আর হচ্ছে ঈদের আগে মানুষ শপিং করবে, জামা কাপড় কিনবে, কেউ গ্যাস নিয়ে ওষুধ কিনতেছে। আচ্ছা, তো এইখান থেকে এখন আপনার কি কি দরকার, পেজের নাম দরকার, জেন্ডার দরকার, এজ দরকার, ঠিক আছে, তো আপনি এখানে যা যা দেবেন সব এখানে চলে আসবে। আপনার কাস্টম ব্রেকডাউন যদি দরকার, এখান থেকে দেখেন আপনার আরো অনেক কিছু আছে, ঠিক আছে, এইখান থেকে আপনার কল টু অ্যাকশন, ডিসক্রিপশন, হেডলাইন, টেক্সট কি কি আছে সব আপনি এখানে দেখে নেবেন। দেখেন এবার বয়স অনুসারে আপনার ভাগ হয়ে গেছে না, 25 থেকে 34, 35 থেকে 44, এইগুলো হচ্ছে রিপোর্টিং। ওখানে ঢুকলেই আমরা সব হ্যাঁ, রিপোর্টিং এখানে ঢুকে সব বের করে নিতে হয়। এখানে আরো অনেক কিছু আছে। পেজ ইয়ে আছে, কি বলে, ল্যান্ডিং পেজ আছে। কার, রাশেদের? হ্যাঁ, ল্যান্ডিং পেজও আছে, ওয়েবসাইটও আছে, দুইটাই আছে, কিন্তু ওর হচ্ছে খরচ বেশি হয়ে গেছিল ল্যান্ডিং পেজে, কারণ ও যে ফিল্ডে এখন কাজ করতেছে, মানে ওই যে ইয়েগুলা, এইগুলোতে এখন অনেক ফেক অর্ডার আসতেছে, তো এটার জন্য আবার 2000 টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু ওরা এখনো বলিনি কোনো কিছু, কারণ হচ্ছে ঈদের আগে বন্ধ করে দিয়েছিল তো। পরীক্ষার স্টুডেন্ট আমার না, আমাদের ইবিটির স্টুডেন্ট ছিল, আমার স্টুডেন্ট ইবিটিতে ক্রিয়েটিভিটির স্টুডেন্টস, ঠিক আছে, তো যাই এরকম অনেক কিছু আছে। এই রিপোর্টিং আপনারা হয়তো দেখেননি আগে কখনোই, এই রিপোর্টিং গুলো অ্যাকচুয়ালি একটা অ্যাড যখন রান করতেছেন, তো ওই যে বলে না যে আমার অ্যাড ভালো হচ্ছে না, আমার সেল হচ্ছে না কেন, এই হচ্ছে না কেন, তা হচ্ছে না কেন, দিন শেষে আপনি দেখা দিবেন যে আমার তো রিপোর্ট ভালো বলতেছে, মানে আপনি যদি বলেন যে সেল হচ্ছে না, সেটা তো আমার দরকার না, আমি তো আপনার সেল করে দিব না, আমার দরকার ছিল আপনার মানুষের কাছে পৌঁছে দেয়, আমি সেটা দিচ্ছি, মানুষ আপনাকে মেসেজ করতেছে কিন্তু আপনি কনভিন্স করতে পারতেছেন না, এটা আপনার ফল্ট, ঠিক আছে। এবার যদি বলেন যে আপনি ওয়েবসাইট আছে, পিক্সেল ক্রিয়েট করছেন, পিক্সেল আছে, তখন আপনি মানে বলতে পারে যে আমার মানুষজন আসতেছে কই, আমি তো জানি না, বুঝতেছি না, কেউ তো অর্ডার করতেছে না, তখন আপনি পিক্সেল থেকে সব ডাটা পাবেন, যে দেখায় যে আপনার এই যে কত মানুষ আসছে, এই যে ডাটা দেওয়া আছে, এখন আপনার এখানে নিচ্ছে না কেন, সেটা আপনার মানে প্রোডাক্টের এত ইস্যু হতে পারে, তখন এখানে অ্যানালাইসিস করতে হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেকডাউনটা কোথা থেকে হচ্ছে, একটা মানুষ একটা ওয়েবসাইট